আমরা তো কর্পোরেট সেন্সরশিপের কথা বললাম। এখন কর্পোরেট সেন্সরশিপের জায়গা থেকে ধরেন আমরা জানি যে একটি জায়গাকে প্রভাবিত করতে চাইলে কত রকম ইন্ডিকেটরস তারা ইউজ করবে। বলো আমার আপনার নিউজের আপনার ভিউয়ারশিপ কম বা আপনার পাঠক কম, সেই জায়গাগুলোও কিন্তু সেখানে আসবে। তো আমার প্রশ্ন হচ্ছে যে জায়গা থেকে আমরা দেখছি এখন মেইন স্ট্রিম মিডিয়াতেও ক্লিক বেট একটা সাংবাদিকতা শুরু হয়েছে, যে ক্লিক করতেছে মানুষের, এটা দিয়ে হয়তো একটা ভুল তথ্য আছে, ভুল ন্যারেটিভ আছে, তারপরেও ক্যাচির জন্য মানুষ এটা করছে। আমাদের প্রশ্ন হচ্ছে যে মেইন স্ট্রিম মিডিয়াকে আবার গ্রহণযোগ্য কি করে করা যায়, সেই জায়গাতে আমরা দেখছি এই ক্লিক বেট সাংবাদিকতা, যেটা একটা নেগেটিভ দিক আমি বলছি আপনাকে। আর ডিজিটাল মিডিয়াতে যে জিনিসটা হচ্ছে সেখানে তো আমরা এখানে কন্টেন্ট ক্রিয়েটরের কথা তো রনি এখানে বললেন, সারা বিশ্বে আপনি যারা ডিজিটাল জার্নালিজম আছে, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ কি সেই পরিমাণ আসলে বুঝবার সক্ষমতা সবাই রাখেন কিনা? যে ধরেন সিটিভি একটা নিউজ দিল, সিটিভি বলে কোনো টিভির অস্তিত্বই নেই, তো সেই জায়গা থেকে আমরা পাঠককে আসলে সত্য তুলে ধরবো কি করে? দেখুন, এই জায়গাটাতে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই গণমাধ্যমের আর্থিক সক্ষমতার জায়গাটাতে সরকারের পৃষ্ঠপোষকতাটা প্রথমে বাড়ানো দরকার। এই যে ক্লিক বেইটের কথা বলছেন, আমি দেখছি যে এক একটি হাউজে সারাক্ষণ মনিটরের দিকে তাকিয়ে আছে কোনটা কত ভিউ হলো, কত ডলার আসলো। এটার কারণটা কি? কারণ হচ্ছে যে গত 16 বছরে শেখ হাসিনা মিডিয়া প্রতিষ্ঠানগুলোকে একেবারে এমন জায়গায় প্রান্তিক পর্যায়ে নিয়ে গেছে, এগুলোর অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিয়েছে। এবং শেখ হাসিনা যখন ক্ষমতা নেন তখন বাংলাদেশের সংবাদপত্রের সংখ্যা ছিল 700, আর যখন বিদায় নেন তখন 3300। 700 থেকে এই যে 3300-তে সংবাদপত্র উন্নীত করলো, বাংলাদেশে কি 3300 সংবাদপত্র চলার মতো সেই ডিমান্ড কি আছে, পাঠক কি আছে? তো এই জায়গাগুলোতে এখন এই যে 3300 সংবাদপত্র প্রতিষ্ঠিত হয়েছে, এর মধ্যে 570টি সংবাদপত্র আছে যেগুলো সরকারের মিডিয়া তালিকাভুক্ত, সরকার বিজ্ঞাপন দেবে এই অনুমোদন প্রাপ্ত, কিন্তু সরকার সেখানে বিজ্ঞাপন দিতে পারছে না। দেশের অর্থনীতি খারাপ হওয়ার কারণে ব্যাংকিং সেক্টরটা ধসে গেছে। সংবাদপত্রগুলোর আয়ের একটা বড় উৎস ছিল ব্যাংকিং সেক্টর। ব্যাংকিং সেক্টরগুলো বিভিন্ন উপলক্ষ করে, বিভিন্ন দিবস করে লক্ষ লক্ষ টাকার বিজ্ঞাপন দিত, কিন্তু ব্যাংকিং সেক্টরের সেই বিজ্ঞাপনে এখন প্রায় একদম শূন্যের কোটায় চলে এসছে। যেটুকু মাঝে মধ্যে দেয়, একেবারে যেটা না হলেই নয়, আইনি বাধ্যবাধকতা করার কারণে বিজ্ঞপ্তি দেয়। তো এই জায়গাটাতে একটি মিডিয়া যখন অর্থনৈতিকভাবে একদম ভঙ্গুর এবং মানে নাজুক অবস্থায় চলে যায়, তখন তারা বিকল্প পথ হিসেবে তারা দেখছে যে ক্লিক বেট সাংবাদিকতার মাধ্যমে সেখানে ডলার উপার্জন করে যদি সেখানে 20 লাখ 50 লাখ টাকা যদি সেখান থেকে আর্ন করা যায়, তাহলে অ্যাটলিস্ট কর্মীদের বেতনটা চালিয়ে নেওয়া যায়। এই মানসিকতার জায়গাটা তৈরি হয়েছে আর্থিক ভঙ্গুরতার কারণে। যদি সরকারকে আমরা মিডিয়া কমিশন, অন্তর্বর্তী সরকার যেটা গঠন করেছিল, সেখানে এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসার জন্য অনেকগুলো সুপারিশ সেখানে এসেছিল, কিন্তু আলটিমেটলি সেটা মিডিয়া সংস্কারের কিছুই হয় নাই। এবং এই যে একটি কর্পোরেট হাউসে 5-6টি প্রতিষ্ঠান থাকবে, তারা একটি প্রতিষ্ঠান দিয়ে একটা রিপোর্ট করিয়ে সেটা 5টিতে মাসের পর মাস সেটা প্রচার করতে থাকবে। এই যে প্রবণতা থেকে বেরিয়ে আসার জন্য সেখানে কিছু সুপারিশ করা হয়েছিল, যে ওয়ান হাউস ওয়ান মিডিয়া। তো এই জায়গাগুলো কিন্তু শেষ পর্যন্ত করে যেতে পারে নাই এই মাফিয়া প্রতিষ্ঠানগুলো। তাদের মাফিয়ারা কেন ক্ষুব্ধ এখন? মাফিয়া প্রতিষ্ঠানগুলো, মাফিয়া কর্পোরেট সাম্রাজ্যগুলো ক্ষুব্ধ হয়েছে কি জন্য? তারা দেখলো যে এখানে তারা সব সময় সব সরকারের আমলে প্যারাল গভর্নমেন্ট হিসেবে তারা অ্যাক্ট করতে পেরেছে, সেই সময় কিন্তু তারা এই সুবিধাগুলো করতে পারে নাই। এবং বর্তমান আমাদেরকে স্মরণ রাখতে হবে যে বর্তমান যে সরকার ক্ষমতায় আছে, বিএনপি কিন্তু স্বাধীনতার কাল থেকে, বিশেষ করে বিএনপির জন্ম 78 সালে, তারপর থেকেই কিন্তু বিএনপি বাংলাদেশের সাংবাদিকদের কাছে সাংবাদিক বান্ধব দল হিসেবে, সাংবাদিকদের প্রতি সহানুভূতিশীল দল, মিডিয়া বান্ধব দল হিসেবে বিএনপি পরিচিতি রয়েছে। এটা এমনি এমনি কথার কথা না, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এসে কিন্তু বাংলাদেশের 4টি সংবাদপত্র যেটা শেখ মুজিব সব বন্ধ করে দিয়ে দেয়, তিনি কিন্তু এটা অবারিত করে দিয়েছেন। তার ধারাবাহিকতাটা বেগম খালেদা জিয়া রক্ষা করেছেন।
তা না হলে আমরা আজকে এখানে যারা আছি আমরা কেউই হয়তো সাংবাদিকই হতে পারতাম না। এই জন্য বিএনপির কাছে আমি সবসময় আমি বলি যে বিএনপির কাছে আমার ব্যক্তিগতভাবে আমি অন্তত ঋণী বলে আমি মনে করি। তো এই জায়গাটা বিএনপি, আজকের বিএনপি কি করবে? আজকের বিএনপি এসে তারেক রহমান কিন্তু গতকালও পরিষ্কারভাবে বলেছেন যে সমালোচনা করার জন্য ধরে নিয়ে যাবে, পুলিশ ধরে নিয়ে যাবে, এটা আর চলবে না, পরিষ্কারভাবে এই বার্তাটা দিয়েছেন। কিন্তু তারপরেও আমরা ব্যতিক্রম দেখছি, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে যেগুলো নিয়ে সরকারের সমালোচনা হচ্ছে। বিশেষ করে আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ঘটনা দেখি যে সেখানে কিন্তু এই 2 দিনে 16 জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 16 জন সাংবাদিক আক্রান্ত হয়েছে। এই যে আক্রান্ত কাদের দ্বারাই হচ্ছে, এই যে যখন এ ধরনের ঘটনা ঘটে তখন কিন্তু সেই পতিত নিষিদ্ধ ছাত্রলীগ কিন্তু হাওয়ায় মিলিয়ে যায় নাই, তারা কিন্তু আছে। তারা যখনই একটা গোলযোগের ঘটনা ঘটে তখন কিন্তু এই সাংবাদিকরাই কিন্তু গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় ভূমিকা রেখেছে, তারা জানে। এই সুযোগগুলো কিন্তু তারা যে নিচ্ছে না এটা কিন্তু আপনি হলফ করে বলতে পারবেন না। যখনই একটা পরিস্থিতি তৈরি হচ্ছে তখন এই যে মাল্টিমিডিয়া সাংবাদিকরা, আপনি যে কথাটি রনিমে বলছিল যে গণ অভ্যুত্থানের সময়ে আমাদের মেইন স্ট্রিম মিডিয়ার যে ন্যাক্কারজনক ভূমিকা ছিল তার বিপরীতে যদি এই মাল্টিমিডিয়া সাংবাদিকরা যদি আমাদের সামনে চিত্রগুলো তুলে না আনতেন তাহলে কিন্তু এই গণ অভ্যুত্থান সফল হওয়া নিয়ে খুবই সংশয় ছিল। এখন যেরকম ভুয়া ফটোকার্ডে সরাসরি দেখছি যে প্রপাগান্ডার আবার এই মাল্টিমিডিয়া সাংবাদিকদেরকেও তাদের কাজ করার ক্ষেত্রে তাদের সর্বাগ্রে তাদের নিরাপত্তাটাকে তাদেরকে অগ্রাধিকার দিতে হবে। তারা কতটুকু ঝুঁকি নেবেন তাদেরকে এটা ভাবতে হবে। যা খুশি তাই করাটা কিন্তু সাংবাদিকতা না, এটা তাদেরকে অনুধাবন করতে হবে। আপনি ঝুঁকির কথা বলছেন, আমরা যদি এখানে নীতি এবং সততার কথাটাও যোগ করি তাহলে সততা তো অবশ্যই তাদের সেখানে আপনি ভুয়া ফটোকার্ড যা খুশি তা লাইভে দেখিয়ে দিতে পারবো, তারা তৈরি করতে পারবে, যা খুশি তাই আমরা লাইভে দেখিয়ে দিতে পারবো। এই মানসিকতা থেকে আমাদেরকে বেরে এই যে লিটারেসির জায়গাটা, এই জায়গাটাতে আমাদেরকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। এটা সরকারেরও উচিত দরকার হলে এই ক্ষেত্রে বিশেষ ফান্ড দিয়ে এই যে মিডিয়া লিটারেসি এবং সোশ্যাল মিডিয়া লিটারেসির যে জায়গাটা, এটার জন্য দেশব্যাপী একদম উপজেলা পর্যায় পর্যন্ত যারা সেখানে চিহ্নিত করা অনেক কষ্টকর না। একটি উপজেলায় সবচেয়ে এই সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি কারা ইনফ্লুয়েন্সার, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে নিয়ে ওয়ার্কশপ করা দরকার। এবং তারা কি প্রচার করতে পারবে কি প্রচার করতে পারবে না এগুলো নিয়ে তাদেরকে যদি এই লিটারেসিটা যদি দেয়া যায়, আমি মনে করি এটা যদি কর্মসূচি এখন নেই, এটা সুফল হয়তো 2 বছর পরে পাওয়া যাবে। আপনি যাকে আসলে এই জ্ঞান দেবার কথা বলছেন, লিটারেসির প্রয়োজনীয়তা যার জন্য আপনি বলছেন, তাকে যদি আপনি যতই লিটারেট করেন না কেন, তাকে যদি তার সে যে হাউসে কাজ করছে সেই হাউস থেকে বলা হয় তোমার বিজ্ঞাপনটা তুমি আনো বা তুমি এমন কন্টেন্ট তৈরি করো যে কন্টেন্ট থেকে আয় আসে, তখন সে কিন্তু একটা ভীষণ পরাধীনতার মধ্যে পড়ে যায়। সেই জায়গাটা আমি আগেই বলেছি যে মিডিয়া সংস্কারের জায়গাটা যদি আমরা যদি ঠিক না করতে পারি, এইটা যদি বাস্তবায়ন, আজকেও তথ্যমন্ত্রী তিনি বলেছেন যে মিডিয়া কমিশন খুব শিগগিরই মিডিয়া কমিশনের করার কথা বলেছেন এবং তিনি চাপিয়ে দিয়ে হবে না, খুব শিগগিরই সেটা করা হবে। এটা শুধু মিডিয়া কমিশন করে এই জায়গাটাতে আমরা সুফল ততক্ষণ পাবো না যতক্ষণ পর্যন্ত না অন্যান্য সংস্কারের যে প্রস্তাবগুলো আছে এগুলো যদি আমরা প্যাকেজ আকারে না করতে পারি। একটি কমিশন কিন্তু এক ব্যক্তি বা 5 জনের একটি কমিশন কিন্তু চাইলে রাতারাতি আমরা এই রাজনৈতিক অরাজকতা পুরো মিডিয়া জুড়ে এক ধরনের অরাজকতা, আমি ফিরছি বিরতিতে থেকে মিডিয়াকে রক্ষা করতে হবে। একদমই তাই, আপনি সহজ কথায় বলে দিয়েছেন, মিডিয়ায় একটা অরাজকতা চলছে।